শুরু করেছি নতুন করে একটা ছোট্ট প্রেয়ার করে নিই, যাতে আমরা সবাই খুব সেফ থাকি, সুরক্ষিত থাকি, যাতে কোনো রকম নেগেটিভ ফোর্স আমাদেরকে এফেক্ট করতে না পারে। ঠিক আছে, শুরু করছি। ओम सर्वमंगल्य मंगल्ये शुभे सर्वमंगल्य मंगल्ये सर्वार्थ साधिके अरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। আচ্ছা, আমার প্রথম ঘটনা যেটা আমি বলবো সেটা আমাকে বলেছে, যে বলেছে সে নিজেকে আমাকে আমার বন্ধু ভাবে, কিন্তু আমি ওকে এতটাই স্নেহ করি, ও আমার কাছে আমার মেয়ের মতো। তো ও আমাকে সেদিন ফোন করে বলেছে যে আমার বাড়ির কাছে একটা এত বড় ঘটনা হয়েছে, অথচ আমি সেটা কি করে ভুলে গেলাম। তো সেটাও আমাকে মনে করে দেওয়ার পরে আমি সেটা ভালো করে আর টেনে টেনে নিয়ে তারপর তোমাদের কাছে আমি জানাচ্ছি। ঠিক আছে, আমার বাড়ির কাছে কেষ্টপুর আছে। কেষ্টপুর নাম তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ, ভিআইপি রোডের ওপরে কেষ্টপুর। আচ্ছা, এই যে ঘটনাটা আমি বলবো তার দুটো ভাগ আছে বলতে প্রথমে আমি একটু সিচুয়েশনটা বলে নিই। সিচুয়েশনটা হচ্ছে, প্রথমে আমি বলি জায়গাটা কীরকম, জায়গাটা যেটার উপরে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটার পরিস্থিতিটা আমি আগে একটু বুঝিয়ে নিই। ঠিক আছে, কেষ্টপুর আগে একটা, হ্যালো অমৃতা, আয়। কেষ্টপুর জায়গাটা আসলে আগে একটা প্রচণ্ড জলা জমি ছিল, যেটা আমরা সোয়াম্পস বলে থাকি। প্রচণ্ড মানে যেখানে সেখানে পুকুর ছিল এবং পানা পুকুরে ভরা ছিল এবং প্রচুর জায়গাতে জলা জমিতে ভর্তি ছিল। তো কিন্তু চারদিকে যেভাবে ফ্ল্যাট কালচার বেড়েছে, তো এই প্রমোটাররা পাগলের মতো সব ল্যান্ডগুলোকে ভরাট করে করে ওখানে ওরা ফ্ল্যাট তৈরি করছে, মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করছে। এখন এই প্রমোটারগুলো যখন কাজ করে তখন তোমরা এটা জানো খুব ভালো করে যে একটা ফ্ল্যাট নিয়ে তো কাজ করে না, ওরা মোটামুটি ইউজুয়ালি ওরা একটা সোসাইটি মতো বানানোর চেষ্টা করে, 3-4টে ফ্ল্যাট মিলে একটা সোসাইটি বানাবার চেষ্টা করে। তো এরকম 3-4টে জায়গাতে কাজ হচ্ছিল। সেই কাজ হতে গিয়ে ওই একটা প্রমোটার 3-4টে কাজ একসাথে করছে, এবং আস্তে আস্তে কি হচ্ছে, এটা যেভাবে এনক্রোচমেন্ট হয়েছে, এতটাই ওরা জায়গা দখল করে নিয়েছে। এই যে সব সোয়াম্পসগুলো ভরে ভরে, জলা জমিগুলো ভরে ভরে ওরা যেভাবে দখল করে নিয়েছে, অনেকটা ভিআইপি রোডের কাছাকাছি চলে এসছে। মানে ভিআইপি রোড থেকে হয়তো 2 মিনিট করে করে একটা ফ্ল্যাটে যাওয়ার রাস্তা, ছোট ছোট রাস্তা ভিআইপি থেকে যাচ্ছে। এবার 3-4টে ফ্ল্যাট যখন করে নিয়েছে, করছে এই যে প্রমোটারগুলো, তখন ওরা সাধারণত কি করে, যে আনফিনিশড যে বিল্ডিংগুলো থাকে তার পাশে বা যে কোনো একটা ঘরের মধ্যে ওরা একটা টেম্পোরারি অফিস ঘর মতো করে, যেখানে ওরা দিনে সকালবেলা এসে ওখানে কিছু কাগজপত্রের কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে, আর তোমার সারাদিন থাকে ওরা ওখানে। সারাদিন থেকে কাজকর্ম করে টোরে নিয়ে বিকেলবেলা নাগাদ ওরা চলে যায়। এবার এই অফিস ঘরটা সাধারণত 2-3 জন করে থাকে, ইউজুয়ালি সবাই চলে যায় না, 2-1 জন করে থাকে। এবং এই অফিস ঘরগুলোকে আশেপাশে লোকাল ছেলে যারা আছে, অল্প বয়সী ছেলেরা, ওরা ওটাকে ক্লাব ঘর মতো করে তোলে, ক্লাব ঘরের মতো বানিয়ে নেয়। সেখানে ওরা সন্ধ্যাবেলা তাস খেলে বা ক্যারাম খেলে বা সিম্পলি আড্ডা মারে বা মুড়ি চানাচুর বা সিঙ্গারা টিঙ্গারা মেখে টেখে এসব খায়। মানে এইটা একটা ক্লাব ঘর মতো তৈরি হয়ে গেছে। এবার আসল গল্পতে আসছি। আসল গল্পটা হচ্ছে, একটি মেয়ে, ও বাঙালি মেয়ে, ও দিল্লিতে একজনের বাড়িতে ও কাজ করে, এবং ওর মা বাবা নেই, ও মাসি মেশোর কাছে বড় হয়েছে। ওর মাসি মেশো কেষ্টপুরে থাকে। এই লোকটা যে মেশো, সেই মেশো কি করেছে, মেশো খুব ভালো মালির কাজ করতো, মানে খুব ভালো মাটি সংক্রান্ত সবকিছু, কোন মাটিতে কোন গাছ হয়, কোন গাছের সাথে কোন গাছের গ্রাফটিং করলে পরে ভালো ফসল হয়, এই সমস্ত সম্বন্ধে খুব ভালো জ্ঞান ছিল।
তো সেই লোকটা কি করেছে, ওর বউকে নিয়ে, ওর একটি মেয়ে, দুটো ছেলে আর বউ, সবাইকে নিয়ে এসে এই কেষ্টপুরে একটা পার্টিকুলার জায়গায় বেশ কিছুটা জমি কিনে নিয়েছিল, কিনে সেখানে তারা বাস করত। ওরা মানে উচ্চবিত্ত না হলে নিম্ন মধ্যবিত্ত বলা যায়। একটা ব্যাপার হচ্ছে কি, ওদের সেই লোকটার মেয়েটা মারা গেছিল, অল্প বয়সে মেয়েটা মারা গেছিল। তো সুতরাং থাকতো ওই বাড়িটাতে, একটা ছোট বাড়ি বানিয়ে নিয়েছিল, ঘর বানিয়ে নিয়েছিল, তাতে 2 ছেলে আর বউকে নিয়ে ও থাকতো। আর নাগের বাজারে ও একটা ছোটখাটো দোকান দিয়েছিল, সেখানে ও ফার্টিলাইজার বিক্রি করতো, তারপরে ছোট ছোট স্যাপলিংস, যেগুলো যে নার্সারির মতো একটা খুলেছিল, সেখানে গাছ বিক্রি করতো। এবং শুধু তাই না, ও 2-3টে বাড়ি, মানে ওর বাঁধা বাড়ি ছিল যেখানে ও মালির কাজ করত। হ্যাঁ, হয়তো সপ্তাহে 2 দিন কি 3 দিন করে ও মালির কাজ করতো সেই সব জায়গাতে। তো এরকম করে ওদের দিন কিন্তু ভালোই চলছিল, মানে খুব একটা খারাপ কিছু ওদের অবস্থা ছিল না। এবং অনেক কষ্ট করে 2টো ছেলেকে পড়াশোনাও করিয়েছে, পড়াশোনা করিয়ে ছেলেগুলোকে মোটামুটি গ্র্যাজুয়েশন অবধি পড়াতে পেরেছে। তখন অবধি ওদের মানে বাড়িতে টাকা পয়সাও যথেষ্ট ছিল, ইনাফ ছিল আর কি। তো ইয়েতে তোমার নাগের বাজারের দোকানটাও খুব ভালো চলছিল। 1 সেকেন্ড একটু দাঁড়াও, গরম লাগছে। এবার এই করতে করতে ছেলেগুলো বড় হয়ে গেছে, ছেলেগুলো গ্র্যাজুয়েশন করার পরে তাদের বিয়ে থা হয়ে গেছে। এবার সবাই মিলে তো ওই একটা বাড়িতেই থাকে। তো ও মোটামুটি ভালো জমি নিয়ে ওর বাড়ি, ওই জায়গাটা সে কিনেছিল লোকটা, মানে এই মেয়েটির মেশো। ও মাঝে মাঝে ও কলকাতায় মেয়েটি আসতো, এসে এই মেশো মাসির বাড়িতে থাকতো কিছুদিন, থেকে আবার সে চলে যেত। এবার কি হয়েছে, এই 2টো ছেলে বড় হয়েছে, বড় হওয়ার পরে তাদের বিয়ে থা দিয়েছে। বিয়ে থা দেওয়ার পরে সবচেয়ে বড় ভুল একটা করেছে এই মাসি আর মেশো মিলে, সেটা হচ্ছে কি, ওরা জীবিত থাকাকালেই তারা তাদের সমস্ত সম্পত্তি ওই বড় ছেলের নামে লিখে দিয়েছে। এবার তোমরা বুঝতেই পারছো, সম্পত্তি যখন ওরা পেয়ে গেছে, ব্যাস হয়ে গেল তাদের। মা বাবাকে কি করেছে, বড় ছেলে কি করেছে, মা বাবাকে এবং ভাইকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বাড়ি থেকে বার করে দিয়ে সেই বাড়িটা, যে বাড়িটা ওর বাবা বানিয়েছিল, সেই বাড়িটাতে সে নিজে থাকা শুরু করলো। দয়া করে একটুখানি ওই একটা ওই জমিটা, যে জমিটাতে ওর বাবা, যে জমিটা ওর বাবা কিনেছিল, সেই জমিটার একটা সাইডে একটা ছোটখাটো ঘর মতো বানিয়ে ওর বাবা মাকে থাকতে দিয়েছে। আর জমিটার আরেক পাশে, মানে মনে করো মাঝখানে বড় ছেলেটার বাড়ি, যেটা ওর বাবা প্রথমে বানিয়েছিল, তার এক পাশে ছোট ছেলের একটা বাড়ি বানিয়ে দিয়েছে, আর আরেক পাশে ছোট্ট একটা ঘরের একটা বাড়ি তুলে দিয়েছে, সেক্ষেত্রে ওর বাবা মাকে রেখেছে। এবার এভাবে ওদের দিন যাচ্ছে। হঠাৎ করে কি হলো, এই মেশোর একটা বদ অভ্যাস শুরু হলো, সেটা হচ্ছে সে ড্রিঙ্ক করা শুরু করলো। এবার তোমরা বুঝতেই পারছো, ড্রিঙ্ক করা মানে সে একটা বিচ্ছিরি একটা মানে অভ্যাস। এটা, এই অভ্যাস যাদের একবার ধরে যায় তাদের তো আর কিছু বলার থাকে না, স্পেশালি ওরা যারা, তারা তো মানে ড্রিঙ্ক করতে পারলে আর কিছুই চায় না। এই করতে করতে কি হলো, আস্তে 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 ওই নাগের বাজারে যে 2-3টে বাড়িতে সে মালির কাজ করতো, সেই কাজগুলো ওর চলে গেল। ওই পড়ে থাকলো শুধু নাগের বাজারের দোকানটা। আর বড় ছেলে কোনো টাকা পয়সা বাড়িতে দিত না, ও সমস্ত সম্পর্ক কেটে দিয়েছিল বাবা মার সাথে। যেটুকু বাবা মাকে দেখাশোনা করার জন্য, সেটা ছোট ছেলেই দেখাশোনা করতো। এবার যখন ওই মালির কাজটা চলে গেল, তখন কি হয়েছে, আস্তে আস্তে টাকা টান করতে শুরু করলো, বাড়িতে ইনকাম কমে আসতে শুরু করলো। কারণ লোকটা মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে, বেশিরভাগ টাকা মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে। এবার এই করতে করতে দোকানটাও চলে গেল, নাগের বাজারের দোকানটাও উঠে গেল। এবার আরো বাজে অবস্থা করতে, এবার লোকটা কি করতো, বাড়িতে এসে মারধর করা শুরু করলো, যেটা ইউজুয়ালি হয়ে থাকে এদের মধ্যে। হয় ওরা মানে পাগলের মতো মানে উল্টো পাল্টা চিৎকার করতো রোজ বাড়িতে এসে, বউকে পেটাতো, আর ছোট ছেলে যে আটকাতে যেত বা থামাতে যেত, ছোট ছেলেটাকেও মারতো। এইসব চিৎকার চেঁচামেচি রোজ লেগে থাকতো, রোজ। আর সেটা দেখে বড় ছেলেও গিয়ে মারতো বাবাকে মারতো। মা বেচারি মাঝখান থেকে কি করবে বুঝতে পারছে না, এত কষ্ট করে ছেলে দুটোকে পড়াশোনা করিয়েছে, তাদের ভালো চাকরি বাকরিও, তারা মোটামুটি চাকরি করছে আর কি, ভালো মানে মোটামুটি চাকরি করছে, চলছে, ওদের সংসার চলছে ঠিক মতো।
কিন্তু মা তো মা, ও কি করবে, ও তো কিছু করতে পারছে না। কিন্তু দেখছে দিনের পর দিন ওর স্বামী এরকম, মানে ওর অ্যালকোহলিজম বেড়েই যাচ্ছে, বাড়তে বাড়তে এমন সিচুয়েশন হলো যে বাড়িতে প্রায় ভাত নেই সেরকম অবস্থা। কিন্তু তারই মধ্যে ছোট ছেলে, তার অলরেডি তার সংসার হয়ে গেছে, ছেলেপিলে হয়ে গেছে, বড় ছেলে তো ছেলেপিলে হয়ে গেছে, দুটো ফ্যামিলিরই, মানে দুই ভাইয়েরই ফ্যামিলি ভালো মতো বেড়েছে, ঠিক আছে, যার মতো। বড় ছেলে তো টোটালি মুখ ঘুরিয়ে নিয়েছে, ও তো মানে কিছুর মধ্যে মাথা গলাবে না। এবার ছোট ছেলেটা দেখাশোনা করছে, যেটুকু করছে। একদিন কি হয়েছে, ও শুধু তাই না, তারপর এই ছোট ছেলে বা বড় ছেলেকেও কখনো কখনো ওই যে ক্লাব ঘর বলছিলাম না আমি, সেই ক্লাব ঘরের মধ্যে গিয়ে ওরা বিকেলবেলা হয়তো ওর বন্ধু বান্ধব বানিয়েছিল, ছোট ছেলেটা বিশেষ করে বন্ধু বান্ধব বানিয়েছিল, ওদের সাথে একটুখানি খেলাধুলা করতো বা গল্প করতে চলে আসতো। কিন্তু যত রাত হয় তত ওদের ওই বাবার মাতলামো বাড়তে থাকে, প্রচন্ড মাতলামো করে। একবার এত বাড়াবাড়ি মাতলামো করতে শুরু করেছে রাত্রিবেলা, তখন 1-1:30 বাজে বোধহয়। ছোট ছেলেটা এসে বাবাকে থামাতে গেছে, বাবাকে সামলাতে গেছে, এবার সামলাতে গিয়ে ওর বাবা কি করেছে, ওর বাবা আরেকটা বড় ভুল করেছে, ঠাস করে লাগিয়েছে চড় ছোট ছেলের গালে। ছোট ছেলেটাকে এমন মার মেরেছে, ছেলেটা ভীষণ কষ্ট পেয়েছে, যে ও একেই তো বাবার এই অবস্থা, বাড়িতে খাবার জোটে না, দাদা তো দেখে না, দাদা দেখা টাকা ছেড়ে দিয়েছে, আমি যেটুকু দেখা সেটুকু তো আমিই দেখি, অথচ বাবা আজকে আমার গায়ে হাত তুললো। ওর প্রচন্ড অভিমান হয়েছে, অভিমান হওয়াতে ও কি করেছে, বেরিয়ে এসছে, কিছু ইয়ে না করে, আর থামাবার চেষ্টা না করে ও বেরিয়ে এসছে বাবা মার বাড়ি থেকে, বেরিয়ে এসছে। ব্যাস, এবার যে যার মতো সেই রাতটা ওর বাবা অনেকক্ষণ ধরে, বেশিক্ষণ তো করতেও পারে না, ক্লান্তও হয়ে যায়, চেঁচামেচি করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে সবাই, যে যার মতো ঘুমিয়ে পড়েছে। বড় ছেলে তো আসেও নি দেখতে একবারও কি হয়েছে বা কেন চেঁচামেচি, কিছুই দেখতে আসেনি। এবার ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা ছোট বউ বেরিয়ে এসে বলছে, ওর ভাসুরকে বলছে, শাশুড়িকে বলছে, আপনাদের ভাসুরকে বলছে, তোমার ভাই তো ফেরেনি কালকে রাত্রিবেলা, কোথায় গেছে তুমি কি জানো? মাকে জিজ্ঞাসা করেছে, শাশুড়িকে জিজ্ঞাসা করেছে, আপনি জানেন আপনার ছোট ছেলে কোথায় গেছে? না, আমি কি করে জানবো, তো এখানে এই হয়েছিল তো। হ্যাঁ, সে তো শুনেছি। তারপরে ও তো আর বাড়ি ঢোকেনি, কি ব্যাপার? তখন আশেপাশে সব খোঁজ করতে শুরু করেছে যে কোথায় গেল, ও কি, মানে ওর ছোট বউ বলছে ওর কাছে তো টাকা পয়সাও কিছু ছিল না যে অন্য কোথাও চলে যাবে বা কিছু। সব খুঁজতে প্রায় তখন বেলা 11টা হবে। হঠাৎ কার কি মনে হয়েছে, ওই ক্লাব ঘরে ততক্ষণে ক্লাব ঘরে তো ওই যে প্রমোটারের লোকজন সব ঢুকে গেছে। ঢুকতে গিয়ে দেখে ওখানে একটা পাখা ছিল, পাখা লাগিয়েছিল ওরা টেম্পোরারি বেসিসে, সেই পাখাতে গলা দড়ি দিয়ে ও ঝুলছে। এবার কি করা যাবে, সে কোনো নামানো হলো, ওকে নামিয়ে যা করার, যা পোস্টমর্টম থেকে শুরু করে যা করার সেসব তো করা হলো। এবার ওই ক্লাব ঘরটা মোটামুটি দিন 10-এর জন্য কোয়ার্ডন অফ ছিল, কারণ ওটা পুলিশ কেস হয়ে গেছে, তো ওখানে কোয়ার্ডন অফ করে রাখা ছিল। ওখানে কেউ বিশেষ যাওয়া আসা করতো না, 10 দিন ধরে কেউ যাওয়া আসা করতো না। এবার আশেপাশের লোকজন যারা, মানে ফ্ল্যাট তো আর একটা জায়গায় হচ্ছে না, চারপাশ দিয়ে হচ্ছে, যেই সব ফ্ল্যাটসগুলো শেষ হয়ে গেছে এবং লোক ঢুকে গেছে, তারা বলতে শুরু করলো, এই দিন 10-এর মধ্যে তারা বলতে শুরু করলো যে আমরা রাত্রিবেলা খুব অদ্ভুত আওয়াজ পাই এই ক্লাব ঘরটা থেকে। এবার ক্লাব ঘরের কনস্ট্রাকশনটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা যেমন ইট, কোনো রকম ইট সাজিয়ে তো বানানো হয়, আর ওপরটা একটা টিনের চাল মতো দেওয়া থাকে, আর বাঁশের স্ট্রাকচার মতো উপরে ছাদের হিসেবে করা থাকে, এবং মেন লাইন থেকে হুক করে ওরা ইলেকট্রিসিটি নিত, এবং একটা পাখা ঝুলিয়ে রেখেছিল, আর 2টো লাইট ছিল ওটাতে, এই বাল্ব আর কি, লাইট মানে বাল্ব ঝোলানো ছিল। তো এই 10 দিনের মধ্যে তো এখানে তালা বন্ধ ছিল, কিন্তু আশেপাশের লোকজন বলছে আমরা কিন্তু ভীষণ আওয়াজ পাই, চেঁচামেচির আওয়াজ পাই, জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ পাই, এই ক্লাব ঘরটা থেকেই পাই। তখন প্রমোটার তো, ইন দ্য মিন টাইম প্রমোটার তো অন্য একটা জায়গাতে, ওদের তো একটা অফিস ঘর মতো লাগবে, অন্য একটা জায়গায় তারা মোটামুটি একটা ঘরের মধ্যে ছিল। এবার প্রমোটার বলছে কিন্তু কি করে হবে, ওখানে তো আমরা তালা দিয়ে রেখেছি, ওখানে তো কেউ নেই, আমরা তো ছেলেরা তো যায় না এখন ওখানে, ক্লাবে সোকল ক্লাব যেটা ছিল সেখানে সব খেলাধুলা বন্ধ হয়ে গেছে, কেউ যায় না।
কিন্তু আশেপাশের লোকজন কিন্তু বারবার কমপ্লেন করছে যে না, আমরা এখান থেকে আওয়াজ পাই। আর ওই রাস্তা দিয়ে, ওই রাস্তাটা তো শুধু একজনের রাস্তা না, যে কোনো মানুষ যেতে পারে। ওর ক্লাব ঘরটার পাশ দিয়ে যে রাস্তাগুলো ছিল, রাস্তাতে কেউ রাত করে বাড়ি ফেরার সময়, মনে করো রাত 10টা নাগাদ বাড়ি ফিরছে, কেউ কাজ থেকে অফিস থেকে বাড়ি ফিরছে, তারাও খুব অদ্ভুত অদ্ভুত আওয়াজ পেত ওই ক্লাব ঘরটা থেকে। এবার দিন 10 পার হয়ে যাওয়ার পরে ওই যারা সব ছেলেরা ছিল আশেপাশে, তারা বললো যে শুন, এই লোকে ভুলভাল কথা বলছে, চল আমরা ওটা খুলে দেখিয়ে দিই যে কিছুই নেই এখানে। আমরা যাই না, আমরা তো ছেলেরা, আমাদের ভয় পাওয়ার কি আছে, আমরা ভয় পাই না। তো তখন কি করেছে ওরা, প্রমোটারটাকে বলে ওই ক্লাব ঘর আবার নতুন করে খুলিয়েছে। এক সেকেন্ড একটু দাঁড়াও। তারপরে ওরা খুলে ঢুকে ওখানে একটা বড় টেবিল ছিল, সেই টেবিলের ওপরে ওরা ক্যারাম বোর্ডটা রেখে ক্যারাম খেলতো। আর কখনো যখন ক্যারাম খেলতো না, তখন ওটাকে সরিয়ে তাস, ওই টেবিলের ওপরেই তাস খেলতো। তো ফার্স্ট দিন যখন 10 দিনের পরে যখন ফার্স্ট ব্যাচ অফ ছেলেগুলো যেমন গেছিল, সবাই যায়নি, সবার তো আর অত সাহস থাকে না, কয়েকজন গেছে। তারা গেছে যখন, তখন ক্যারাম খেলতে নিয়েছে, ক্যারাম ইয়েটা নিচে, ফ্যানের নিচে ক্যারাম বোর্ডটা রেখেছে, ওখানেই ছিল তোমার ইয়েটা। তো ক্যারাম বোর্ডটা রাখাতে খেলছে, ওরা খেলা শুরু করেছে। হঠাৎ দেখে ওই ফ্যানটা তো চলছে, গরমকাল ছিল, ফ্যানটা তো চলছে, হঠাৎ আস্তে 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 ফ্যানটা বন্ধ হয়ে যায়। ফ্যান বন্ধ তো হয়েই গেল। কিছুক্ষণ পরে ওরা দেখে, ওরা ভেবেছে হয়তো ওই যে হুক করে টানা লাইন, তো অনেক সময় লুজ কানেকশন হয় বা এসব হয়। ওরা ঠিক করতে যাবে, তারপর দেখে ফ্যানটা আস্তে আস্তে হুকটার উপরে এরকম করে দুলছে। সেটা দেখে তো ছেলেগুলো ভাবছে ভগবান, এটা আবার কি, দোলার তো কোনো কথা নেই, না হাওয়া আছে না ঝড় আছে, এমন কিছু নেই যে এখানে ফ্যানটা দুলবে। ফ্যানটা তো যথেষ্ট ভারী জিনিস, সেটা যে দুলবে এরকম তো কোনো কথা নেই। তো ওরকম দুলছে। তখন ছেলেগুলো একটু ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে ওরা না, ছেড়ে দে, আজকের মতো থাক, আজকে তো অনেকক্ষণ খেললাম, এবার বাড়ি যাই, কালকে আবার আসবো, কালকে দেখা যাবে বলে ওরা সেদিনের মতো সেই সন্ধ্যেবেলার মতো তারা বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে পরের দিন আবার সন্ধ্যেবেলা এসছে ওখানে। আবার যখন সন্ধ্যেবেলা ওখানে এসছে, তখন ওই সেদিন ওরা খেলবে, তাস খেলবে। তারা সেদিন খেলবে না, ক্যারাম খেলবে না, তারা তাস খেলবে। তো তাস খেলবে যখন, আবার চেয়ার টেবিলটাকে ঠিক ফ্যানের নিচে রেখে, না ফ্যানের নিচে আর রাখেনি, ফ্যানের থেকে একটু বাইরের দিকে রেখে ওরা তাস খেলবে বলে তাস রেডি করছে, সবাইকে দিচ্ছে। এবার কি হয়েছে, ওরা দেখে যে ওখানে সব প্লাস্টিকের চেয়ার থাকে না, যেমন এইসব প্লাস্টিকের চেয়ার, যেটাতে আমি বসে আছি ওটা তো একটা প্লাস্টিকেরই চেয়ার। সেই প্লাস্টিকের চেয়ারগুলো, হাতল ছাড়া যে প্লাস্টিকের চেয়ারগুলো পাওয়া যায়, সেরকম প্লাস্টিকের চেয়ার ছিল ওদের কাছে। তো সেই প্লাস্টিকের চেয়ারগুলো একটা কি করেছে, আস্তে আস্তে প্লাস্টিকের চেয়ারটা নিজে, ওরা কিন্তু সবাই তো অত পুরো গ্রুপ অফ ছেলে তো আসেনি, মনে করো 5-6 জন এসছে, আর চেয়ার ওখানে গোটা 10 চেয়ার ছিল। একটা চেয়ার আস্তে আস্তে নিজে সরে যাচ্ছে। ভাবছে কিরে বাবা, এটা আবার কি হচ্ছে। তা ওটাকে ইগনোর করেছে, ইগনোর করে তাও খেলছে। ওদের একটু অসুবিধা লাগছে, অস্বস্তি লাগছে, কিন্তু খেলছে। খেলতে খেলতে হঠাৎ লাইট চলে গেল, লাইট অফ হয়ে গেল। দেখে ফ্যান চলছিল, লাইটও জ্বলছিল, দুটোই অফ হয়ে গেল। সেইটা দেখেও ছেলেগুলো আর থাকতে পারেনি, ভয়ের চোটে ওরে বাবারে মারে করে বেরিয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে যেই ওরা বেরিয়ে গেছে, তখন কিন্তু আবার ভেতরে লাইট আর ফ্যান চলছে, ফ্যানও চলছে, লাইটও জ্বলে উঠেছে। কারণ ওরা তো সুইচ অফ বা অন করার মতন নেই, অবস্থা ছিল না ওদের অবস্থা, ওরা কোনো রকমে বেরিয়ে গেছে। এইরকম করে বার 3-4 ওরা ওরকম, মানে যখনই সন্ধ্যাবেলা যাচ্ছে তখনই ওরা ভাবছে যে না, আজকে কিছু হবে না, এই 2 দিন হয়ে গেছে, আর কিছু হবে না। কিন্তু প্রত্যেক সন্ধ্যাবেলা যখনই ওরা যায়, একদিন গিয়ে ওরা মুড়ি আর সমোসা, মুড়ি সিঙ্গাড়া খাচ্ছে, সেই দিনও সেই ওরকম টেবিলটা ওরা একটুখানি দূরে সরিয়ে রেখেছিল, তো ফ্যানের ঠিক নিচে না, আস্তে 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 টেবিলটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং সে এক চেয়ারটাও এমন আস্তে আস্তে, চেয়ার আর টেবিল দুটো এমন জায়গায় এসে দাঁড়িয়ে, ঠিক যেন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে ঝুলবে। এইটা দেখার পরে ওদের আর কোনো রকম মানে সাহস বাকি ছিল না, ওরা ওখান থেকে বেরিয়ে এসছে।
বেরিয়ে এসে ওখানে একটা পুজো, তখন ওই ইয়েকে বলেছে, প্রমোটারকে বলেছে, না দাদা আমাদের আর, আমরা চেষ্টা করে দেখলাম এখানে আমাদের পক্ষে সম্ভব না। ইন দ্য মিন টাইম কিন্তু আশেপাশের লোকজন কিন্তু তখনও বলে যাচ্ছে যে রাত্রিবেলা তোমরা তো বলো কেউ নেই, কেউ থাকে না, কিন্তু এখনও কিন্তু আমরা সেই আওয়াজগুলো পাচ্ছি। তারপরে কি করেছে প্রমোটারটা, আস্তে করে ওইটাকে প্রথমে ওই জায়গাটাকে ভালো করে পুজো টুজো দিয়েছে, পুজো দিয়ে তারপরে ওই ক্লাব ঘরটা ওরা ভেঙে ফেলতে বাধ্য হয়েছে। কারণ ওই ছেলেটাই ওখানেই মানে ও বসত করে রেখেছিল, ওখানেই থাকতো। এই ছিল একটা ঘটনা, যেটা কেষ্টপুর আমার বাড়ির এত কাছে, এত ঘটনাটা হয়েছিল আমি তো জানতাম কিন্তু আমার মনে ছিল না। ও মেয়ে আমাকে মনে করিয়ে দিল, ভাগ্যিস মনে করিয়ে দিল, নাহলে তোমাদেরকে এই ঘটনাটা বলতে পারতাম না। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আমার না লাইটটা গন্ডগোল করছে, আমি একটু বড় লাইটটা জ্বালিয়ে আসছি। স্পুকি অ্যাটমসফিয়ার করতে দেবে না। এই গেল একটা প্রথম ঘটনা। আচ্ছা দ্বিতীয় ঘটনা, গীতা ওয়েলকাম। গীতা সবাইকে আমি ওয়েলকাম করছি, কিন্তু আমি কিন্তু যথারীতি কারোর কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পরে যদি দেখতে পাই সবার কমেন্টসের উত্তর আমি পরে দিয়ে দেবো। কি সব হয়ে যাচ্ছে এসব বুঝতে পারছি না। এটা গেল একটা। আচ্ছা আরেকটা ঘটনা আমি বলছি, এই ঘটনাটা আমি একটা পডকাস্টে শুনেছি, সেই পডকাস্টটা বাইরের দেশের পডকাস্ট আর কি, ঠিক আছে। সেখানে ছিল, সেই গল্পটাতে ছিল, গল্প না যথারীতি এটা ঘটনাগুলোকে গল্প হিসেবে বলি আমরা। চার বন্ধু, তারা তিন বন্ধু ছিল, তারা খুব মানে ঘনিষ্ঠ বন্ধু আর কি। সেই নার্সারি থেকে ওরা একসাথে পড়াশোনা করতো। আস্তে আস্তে ওরা বড় হয়েছে, টিনেজার্স হওয়াতে ওদের তো আছে সে পার্টি করা, এ করা, সে উইকেন্ড হলে তারা পার্টি করতে চলে যায়। সেরকমভাবে ওরা পার্টি করতো, তাদের বয়ফ্রেন্ডও হয়েছিল, সবই হয়েছিল। তার মেয়েগুলোর নাম হচ্ছে পডকাস্ট, এটা এতক্ষণে একটা শিখি পডকাস্ট আমি শুনতাম বট গাছ না এটা পডকাস্ট। তো যাই হোক, সেই তিন বন্ধুর নাম ছিল, তিন বন্ধুর মধ্যে একটা মেয়ের নাম ছিল কেট, একটা মেয়ের নাম ছিল লুসি, আর একটা মেয়ের নাম ছিল আমায়া। মেয়েটার নাম ছিল আমায়া, একটা লুসি আর একটা কেট। এরা তিনজনে খুব ভালো বন্ধু ছিল। এবার একবার কি হয়েছে, লুসি বলে যে মেয়েটা, সেই মেয়েটার বয়ফ্রেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, ভীষণ মন খারাপ। হ্যাঁ ঈশানী ওয়েলকাম। তো বন্ধুর সঙ্গে ওই বয়ফ্রেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পডকাস্ট ক্যান হ্যাভ মেনি ব্রাঞ্চ, ঠিকই বলেছিস। আচ্ছা তো এবার কি হয়েছে, একটা বন্ধু যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন তার তো মন টন খুব খারাপ, তাই জন্য সে ভীষণ কষ্ট পাচ্ছে, মন খারাপ ভীষণ কষ্ট পাচ্ছে। এবং তো বাকি দুই বোন, আমায়া বলে যে মেয়েটা এবং কেট বলে যে মেয়েটা, এরা দুজনে ঠিক করেছে ওর মনটাকে ভালো করার জন্য কি করা যায়, চল আমরা একসাথে আজকে বিকেলটা একসাথে কাটাই। কোনো উইকেন্ড ছিল না, ওটা এমনি উইকডে ছিল। তো ওরা আমরা একসাথে কাটাই, একসাথে সঙ্গে থাকলে পরে মনটা ভালো হয়ে যায়, একা একা বসে থাকলে পরে তুই আরো মন খারাপ করবি, চল আমরা একসাথে কাটাই। তো ওরা তিনজনের একজন যে কোনো একজনের বাড়িতে গেছে, গিয়ে একসাথে গল্প করতে করতে হঠাৎ কেট বলছে যে তোরা কি শুনেছিস আমাদের পাড়ায়, মানে পাড়া বলতে ওদের যে লোকালিটিতে ছিল, লোকালিটির শেষ দিকে একদম এন্ডে ওইদিকে একটা বুড়ি আছে যে ফিউচার বলতে পারে, এরকম তোরা কি শুনেছিস?
তো ওরা বললো যে ফিউচার বলতে পারে, না শুনিনি তো, তুই জানলি কি করে? বলে আমার দিদা এসছে আমাদের বাড়িতে, আমার দিদার তো এসব ভীষণ পছন্দ, দিদা কোত্থেকে খবর নিল, আমরা এতদিন এই পাড়াটাতে আছে, আমরা তো শুনিনি। বলে যাই না, দিদা কোত্থেকে শুনেছে, ওই বাড়িটার নাম্বারটাও দিয়েছে দিদা আমাকে, বলেছে কোন বাড়িটা। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এই ভদ্রমহিলা যিনি বলেন ফিউচার বলে দেন, তিনি কিন্তু অন্ধ। তো বাকি দুই বন্ধু তো হেসে গড়াচ্ছে যে অন্ধ মহিলা কি করে ফিউচার বলে দেবেন, তিনি তার নিজের প্রেজেন্টই দেখতে পাচ্ছেন না, তিনি অন্যদের ফিউচার বলবেন কি করে। কি এটি বলছে যে আমি জানি না, আমার দিদা বলেছে চল আজকে এক কাজ করি, আমাদের তো আজকে কিছু কাজ নেই, চল আমরা ওখানে যাই, ওই ওই মহিলার বাড়িতে যাই। তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো এরা বলছে যে না রে বাবা, কে নাকি কি নাকি মহিলা, আমরা তো কোনোদিন শুনিনি। বলে চল না, কি হবে, কিছু হবে না, উনি তো আর ভূত নন, ফিউচার বলতে হবে, চল আমরা নিজেদের ফিউচার দেখে আসি। তো আমায়া বলে মেয়েটা, ওর গাড়ি ছিল, তো বহু মানে গ্যাজের মেজার করতে করতে শেষে তিনজনে মিলে গেছে। ওদের লোকালিটির বেশ কিছুটা মানে ধরে নাও মাইল খানিক দূরে একটা দেখতে পাচ্ছে একটা বাড়ি, একটাই মাত্র মানে ছোট্ট একটা বাড়ি, এবং বেশ কিছুটা এরিয়া জুড়ে বাড়িটা, মানে বাড়িটার সামনে পেছনে সাইডে কিছু 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 জায়গা আছে, এবং 3-4টে গাছও, বড় বড় গাছও আছে প্রপার্টিটার মধ্যে। তারপরে কিন্তু দেখে যে অন্ধকার হয়ে গেছে, ততক্ষণ সন্ধ্যে এমনি হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছে। এবার ওরা দেখে যে বাড়িটা অন্ধকার, কোনো আলো জ্বলছে না কোথাও। সেটা দেখে তো আমায়ার হয়ে গেছে, বলে আমি যাবো না বাবা, তোরা গেলে যা, আমি পারবো না, আমার অত সাহস নেই। তো যে লুসি যে মেয়েটা, সে বলছে যাবো, বুঝতে পারছি না, আর আমার ফিউচারে আর কি হবে। ও তখন মনটা খুব খারাপ, তাই জন্য ও নানা রকমের বলে যাচ্ছে যে কি হবে আমার, আর ফিউচার কি হবে। না তো এরকম উল্টোপাল্টা কথা বলিস না তো, চল না, তোর জন্যই আরো বেশি করে ফিউচারটা তোর কি আছে দেখার জন্য যাই, চল। কেট একটু সাহসী ছিল বেশি, ও বললো আমি তো আছি সঙ্গে, চল না, তুই আর আমি যাই, আমার গাড়িতে বসে আছে, বসে থাকি। তো কেট আর লুসি মিলে ওই প্রপার্টিটার ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে দেখছে অদ্ভুত, মানে একটা কিরম যেন গা শিরশির করছে, পুরো মানে একটা গাছ থেকে একটা গাছে লম্বা লম্বা এরকম দড়ি টাঙানো, এবং দড়ির মধ্যে কিছু কিছু দূরে খালি কাঁচের বোতল ঝুলছে, খালি কাঁচের বোতল এরকম ঝুলছে, বেশ 8-10টা। একটা গাছ থেকে একটা গাছে যেতে গেলে কোনোটাতে 10টা, কোনোটাতে 3টে, এরকম মানে বোতল, খালি কাঁচের বোতল ঝুলছে। কি অদ্ভুত রে বাবা, এ আবার কি? তখন লুসি বলছে না 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 না, যাবো না, এসব কি সব ঝুলছে, দেখতো কি এ কোনো ডাইনি ফাইনি হবে। কেট বলছে আরে ভয় পাচ্ছিস কেন, চল না, ভদ্রমহিলা তো অন্ধ, আমি তো আছি তোর সাথে, তুই চল। তো দুজনে মিলে কোনো রকমের সাহস জোগাড় করে করে গেছে। গিয়ে মেন দরজা, গেট থেকে মেন দরজাটা কিন্তু বেশ বেশ কিছুটা দূরে। তো ওরা দুজনে মিলে গেছে, কোনো রকমের দুজনের দুই হাত টাইট করে টিপে ধরে গেছে। গিয়ে দেখে মেন দরজাটা সামান্য একটুখানি ফাঁক আছে, ভেতরটা পুরো অন্ধকার, কিচ্ছু নেই, সামান্য একটু ফাঁক আছে। তো লুসি বলে ওরে বাবা আমি যাচ্ছি না, ভেতর দেখতে পাচ্ছিস, কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি যাবো না। তো কেট বলছে আচ্ছা তুই ঠিক আছে, তুই দাঁড়া, আমরা একসাথে যাই। ওরা দুজনে মিলে হাত ধরাধরি করে উঠে ওই 2-3টে স্টেপস ছিল, সেটা স্টেপসগুলো উঠে দরজার কাছে যাচ্ছে। হঠাৎ ভেতর থেকে শুনতে পায় একটা গলা, বয়স্ক মহিলারই গলা। উনি বলছেন ওয়ান অ্যাট এ টাইম। ওরা ভাবছে যে ভগবান, এ তো চোখে দেখে না, শুনেছি তো, আমরা দুজনে যাচ্ছি আস্তে আস্তে, পাটি পেটে যাচ্ছি, উনি বুঝলেন কি করে আমরা দুজনে একসাথে যাচ্ছি। যাকে কেট বলে ঠিক আছে তুই যা, আমি আগে যাচ্ছি, তোকে যেতে হবে না। তো লুসি দাঁড়িয়ে আছে নিচে বাইরে, ও মেয়েটা কেট আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে মিনিট 2-3 পরে ও বেরিয়ে আসলো। বেরিয়ে এসে কেটকে বলছে, লুসিকে বলছে লুসি তুই যা, বা তুই যা। তো লুসি বলছে তোকে কি বললো, আমি বলবো পরে, তুই আগে ঢোক, তুই যা। তখন ওই লুসিও তো পা চিপে চিপে কোনো রকমে ঢুকেছে। যেই ঢুকেছে ভেতরে, তখন ওই মহিলা বলছে ক্লোজ দ্য ডোর। দরজাটা বন্ধ করতে বলেছে, বন্ধ করেছে। আর ওকে কিচ্ছু দেখতে পাচ্ছে না, তো কে কথা বলছে, কোথা থেকে কথা বলছে, কি আশেপাশে চেয়ার টেবিল কিছু আছে কিনা কিচ্ছু ও জানে না, দেখতেই পাচ্ছে না, তো বুঝবে কি করে। তো কোনো রকমে ও মানে হাতড়ে কোনো রকমের হাতে মানে বুঝতে পারলো এটা একটা চেয়ার, ও ওখানে থপাস করে বসে পড়লো। তখন বসে আছে, বসে
বলছে মহিলাকে মানে আন্দাজে একটা কোথা যেখান থেকে আওয়াজটা আসছে ওনার মহিলার গলার আওয়াজ পেয়েছিল সেদিকে আন্দাজ করে বলছে যে সরি আপনাকে বিরক্ত করছি আমি একটু আমার ফিউচারটা দেখতে চাই জানতে চাই আপনার কাছে শুনেছি আপনি খুব ভালো বলেন। ভদ্রমহিলা কোনো কথা বলছে না, কেট তো ওইদিকে অস্বস্তি পাচ্ছে ভীষণ। তো কিছুক্ষণ পরে ভদ্রমহিলা বলছে ইউ হ্যাভ নো ফেস। কি ইউ হ্যাভ নো ফেস? ও না তাড়াতাড়ি নিজের মুখটা এরকম করে দেখছে, নাক দেখছে, চোখ দেখছে, ঠোঁট দেখছে, রে বাবা সবই তো আছে, তাও বলে নো ফেস মানে কিনবো। তখন ওর মনে মনে হাসি পেয়ে গেছে, নিজেতে কিছু দেখতে পায় না, আমি যে একটা মেয়ে দাঁড়িয়ে আছি সামনে, বেশ যথেষ্ট মুখ আছে আমার, সে আবার বলে কিনা আমাকে ইউ হ্যাভ নো ফেস। ভদ্রমহিলা ওই বয়স্ক মহিলা উনি বলছেন ডোন্ট লাভ, মানে ও কিন্তু জোরে জোরেও হাসেনি, মনে মনে হেসেছে। সেটাকে ওই মহিলা বলছে ডোন্ট লাভ, ইউ হ্যাভ নো ফেস। ইউ হ্যাভ নো ফেস, ও জানলো কি করে যে আমি ভেতর ভেতর হাসছি? যাকে তাও বসে আছে চুপচাপ। ওই ইউ হ্যাভ নো ফেস মানেটাই ও বুঝতে পারছে না যে কি বলতে চাইছেন উনি, ইউ হ্যাভ নো ফেস। তাকে কিছুক্ষণ পরে ভদ্রমহিলা বলছেন কি স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর, স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর। ও বলছে যে কি উল্টো পাল্টা বলছে, ইউ হ্যাভ নো ফেস, স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর। স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর হয় নাকি? আমার কি ফিউচারে কখনো কোনো শরীর খারাপ হবে না? শরীর খারাপ হলে তো আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। তো স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর কথাটার মানেটা কি? তো যাকে ও আর অত বাবা কতক্ষণ আমি এখান থেকে বেরোবো। তো উঠে আর কোনো কথাও জিজ্ঞাসাও করেনি, কিছু বলেও নি, উঠে পড়েছে। উঠে ও কোনো রকমে বেরিয়ে এসে হাঁপাতে বেরিয়ে এসে কেটকে বলছে শিগগির চল। কেট আর লুসি হাত ধরাধরিকে দৌড়ে গিয়ে আমায়ার গাড়িতে গিয়ে বসেছে। আমায়া বলছে কিরে তোরা এরকম, ও এত হাঁপাচ্ছে কেন, কি হয়েছে? সব বলবো, চল বাড়ি চলে আগে সব বলবো। ওরা কোনো রকমে আবার বাড়ি চলে এসছে মানে ওই আমায়ার বাড়িতে এসছে। আমায়ার বাড়িতে এসে তখন ওরা একটুখানি জল টল খেয়ে শান্ত হয়ে তারপরে বলছে, কেটকে প্রথমে জিজ্ঞাসা করছে, কেটকে লুসি যাই তোকে কি বলেছে রে? বলে আমাকে কিছুই বললো না, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলাম কি করবো, আমি যাবো না থাকবো, ওকে বলেছে চলে যেতে, তা আমি বেরিয়ে এসেছি। কেন তোকে কি বলেছে? ওরা আমাকে প্রথমে এরকম করে বলেছে যে ইউ হ্যাভ নো ফেস মানে কি রে? আমার তো দিব্যি মুখ আছে, কেন তোরা কি আমার ফেস ছাড়া দিচ্ছিস আমাকে? না, ইউ হ্যাভ নো ফেস বলেছে আমাকে। আর কিছু বলেছে? আবার আরেকটা বলেছে স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর। স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর হয় নাকি কখনো? তোরাই বল, শরীর খারাপ হলে কি আমরা ডাক্তারের কাছে যাবো না? যত সব বাজে উল্টো পাল্টা কোথায় নিয়ে গেছিস তার মাথা নেই মুন্ডু নেই, তো দিদাকে গিয়ে বলিস যে আমরা গেছিলাম এই হয়েছে। তো যাকে এটা সেদিনের মতো একটু হাসাহাসি করেছে ওরা সবাই মিলে। আর সবচেয়ে মজা লেগেছে তো ব্লাইন্ড ওমেন ও কি করে একটা ফিউচার বলতে পারে। আর একটা কথা ওরা নিজেরা মানে বলে আছে যে যেটা প্রেজেন্টই দেখতে পাচ্ছে না সে আবার অন্য লোকের ফিউচার দেখবে কি করে, বলে খুব হাসাহাসি করেছে। হয়ে গেল, সেই দিনটা চলে গেল। তারপরেই হ্যালোউইন এসছে। হ্যালোউইন বেশ তার দিন 10-12 পরে হ্যালোউইন ডে যেমন হয় ওদের এসছে। হ্যালোউইনে তো তোমরা সবাই জানো নানা রকম মানে ভুতুড়ে পোশাক পরে, কেউ উইচ সাজে, কেউ ড্র্যাকুলা সাজে, কেউ কি নানা রকমের সব সাজে। তো সেরকম এদেরও কোনো এক বন্ধুর বাড়িতে হ্যালোউইন পার্টি ছিল। এরা তিনজনেরই যাবার কথা। তো সেদিন আবার লুসি কি করেছে, লুসি বলেছে আমি আমার গাড়িতে তোদেরকে নিয়ে যাবো, চল আমরা তিনজনে ওই আমার গাড়িতে যাবো আজকে। ঠিক আছে যাবো। এরাও নানা রকমের কি সব সেজেছে, উল্টো পাল্টা মনে করে কেউ একজন পাম্পকিন সেজেছে, তিনজনে 3 রকম সেজে লুসি গাড়ি করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে লুসি বললো এক কাজ করব, তোদেরকে আমি যে বাড়িটাতে আমাদের যাওয়ার কথা সেখানে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমি না আর একটা বন্ধু আমার যাকে তোরা চিনিস না, আমি একটু সেই বাড়ি ঘুরে তারপরে আবার এখানে তোদের সাথে মিট করবো এসে। ওরা বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা ওয়েট করবো না হয় তোর জন্য। তো যে বাড়িটাতে পার্টি ছিল সেখানে ওরা দুজনকে নামিয়ে দিয়েছে, আমায়াকে আর কেটকে নামিয়ে দিয়ে লুসি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এবার আমায়া আর কেট তো দুজনে হ্যালোউইন পার্টিতে খুব মজা করছে, আরও বন্ধুরা সব আছে। খুব যেমন পরে টিনেজার্সরা যেভাবে মানে নানা রকমের নাচ গান ড্রিঙ্কস নেওয়া থেকে শুরু করে অনেক কিছু করছে। তো কেট আর আমায়া বলছে আমরা তো আরামসে ড্রিঙ্ক করতে পারি, বল আমরা তো আর গাড়ি চালাবো না।
ঠিক আছে, করছে করছে, এই করতে করতে মোটামুটি রাত 1টা হয়ে গেছে। তখনও অবধি কিন্তু লুসি এসে পৌঁছায়নি। সেটা কিন্তু ওরা দুজনেই বারবার কিন্তু দুজন দুজনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর ফোনে কিছু এসছে খবর, কোনো মেসেজ এসছে? না আসেনি। কেট বলছে, কেটকে জিজ্ঞাসা করছে আমার তোর ফোনে এসছে? না আমার ফোনেও কিছু আসেনি। ওরা ফোন করার চেষ্টা করছে লুসিকে, ফোন ধরছে না, লুসি ফোন ধরছে না। তো কতক্ষণ আর অপেক্ষা করবে ওরা? তো মোটামুটি ধরে নাও 3টে অবধি ওরা অপেক্ষা করেছে যে লুসি আসবে, লুসির সঙ্গে তো ওরা বাড়ি যাবে। কিন্তু 3টে অবধি অপেক্ষা করেও যখন লুসি আসলো না, তখন ওরা ঠিক করলো যে না আমরা তো একটা কিছু উবার টুবার নিয়ে আমরা চলে যাই, আমরা বাড়ি চলে যাই, তারপরে কালকে দেখা যাবে, কালকে লুসিকে ধরবো আমরা। এরকম আমাদেরকে মানে ডুবিয়ে দিয়ে গেল কেন, এরকম কোনো মানে হয় না। ওরা বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে ইন দ্য সেন্স, তখন তারপরে আমায়া বলেছে একে কেটকে, শোন আমি না এই অবস্থায় বাড়ি যাবো না, বা আমার মা বাবা আমাকে শেষ করে ফেলবেন পিটিয়ে, এত বেশি ড্রিঙ্ক করেছি, তোর বাড়িতে আজকে রাত্রিটা কাটাবো। বলে হ্যাঁ ঠিক আছে চল, আমার কোনো অসুবিধা নেই। তোর মা বাবা কিছু বলবে না? বলে জানতেই পারবে না, চল না ঢুকে যাই, ঢুকে গিয়ে শুয়ে পড়বো, তখন ওরা বুঝতেও পারবে না। তো ওরা 2 বন্ধু মিলে ওই কেটের বাড়িতে গিয়ে তো যথারীতি ড্রিঙ্ক করেছে একই, তার মধ্যে রাতও হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে মানে যখন সকাল হয়েছে উঠেছে ওরা, যে একটু দেরি করেই উঠেছে, উঠে ওদের মাথায় ওদের মনে হয়েছে ওরা কেটের বাড়িতে যখন ওই আমায়া গেছে, তখন ওখানে একটা মেসেজ করেছে লুসিকে যে আমরা এই ব্যাপার, আমরা নিজেরা চলে এসেছি, তুই তো এলি না, তুই যদি ফিরিস তাহলে কেটের বাড়ি সোজা চলে আসিস, আমরা এখানেই আছি। সকালে ঘুম থেকে উঠেছে যখন, তখন দুজনেই ফোন চেক করছে, ফোন চেক করে দেখে যে না কোনো লুসির কোনো রকম খবর নেই, কোনো মেসেজ নেই। আবার দুজনে ফোন করেছে, দুজনে ফোন করে দুজনে আলাদা আলাদা করে ফোন করো, কিছুতেও কোনো লুসি ধরছেই না, ধরছেই না, তো ধরছে না। তখন ওদের একটু চিন্তা হয়েছে যে কি হলো, ও তো রাত্রিবেলায় আসবে বলেছিল, তাও আবার ওই বাড়িটাতে আসবে বলেছিল, সেখানে তো আসলোই না, আমাদের মেসেজের উত্তর দিচ্ছে না, ফোন ধরছে না, ব্যাপারটা কি? চল আমরা এক কাজ করি, ওদের বাড়িতে ওর মাকে ফোন করি। তো ওরা বাড়িতে ফোন, লুসির বাড়িতে ফোন করেছে। লুসির বাড়িতে যখন ফোন করেছে তখন দেখছে যে লুসির মা ফোনটা ধরে, লুসির মা ধরেছে ফোনটা ধরে খুব জোর কেঁদে উঠেছে। কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন কেন? তোমরা জানো না, তোমরা তো ওর সাথে ছিলে। কি কি জানবো? লুসি তো মারা গেছে। লুসি মারা গেছে? কি করে মারা গেল? ও তো ওর গাড়িতেই তো আমরা এই হ্যালোউইন পার্টিতে গেছিলাম। হ্যাঁ ওখান থেকে ও একজনের বাড়িতে গেছিল, আরেকটা বাড়িতে নাকি ওর কোথায় বন্ধু ছিল বাড়িতে, আমরা জানতাম যে আরেকটা পার্টিতে যাবে, সেখান থেকে ও তোমাদের ওই হ্যালোউইন পার্টিতে আসছিল, রাস্তায় একটা গাড়ি ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে ও সেখানে স্পট ডেড। ওরা দুজনে না হতবাক হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছে না, বলতে পারছে না। ওরা মানে থান্ডারস্ট্রাক বলে না, ঠিক সেরকম, মানে ভাবতে, কল্পনাই করতে পারছে না যে এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে যেতে পারে। তো ওরা তো মানে কি করবে বুঝতেই পারছে না। ভাবছে যে বাড়িটাতে ও গেছিল, লুসি যেই বাড়িটাতে গেছিল, সেখানে কাউকে চেনে কিনা, তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবে কিনা যে তোমরা কিছু জানো কিনা, ফার্দার কিছু খবর কিছু আছে কিনা, কি করে কি হলো আমাদের তো জানতে ইচ্ছা করছে। তখন মনে পড়লো ওদের যে ও কোনো একটা বন্ধু, XYZ মনে করো, কোনো একটা মেয়ে, সে ওই পার্টিটাতে, সেই মেয়েটাও ছিল, সে ওদের কমন ফ্রেন্ড ছিল, খুব একটা বন্ধু না হলে একটা চেনা জানা ছিল। তো ওরা ওকে ফোন করেছে, ফোন করে বলছে আমি কেট বলছি, কালকে যে তোরা যে ইয়েতে গেছিলি, তখন শুনেছিস? ওই মেয়েটা ফার্স্টেই বলছে শুনেছিস? হ্যাঁ হ্যাঁ আমরা সেই ব্যাপারে আমি কথা বলছি, জিজ্ঞাসা করছি, এরকম ওর তো আসার কথা ছিল হ্যালোউইন পার্টিটাতে, কি হলো, হঠাৎ করে কি হলো? তখন বলছে যে জানি না, এখান থেকে ওরা ওকে, ওর এক্স বয়ফ্রেন্ডও আবার সেই পার্টিটাতে ছিল, ওর এক্স বয়ফ্রেন্ড গাড়িটা চালিয়ে ওই হ্যালোউইন পার্টিতে নিয়ে যাচ্ছিল। সে কি? হ্যাঁ আমরা অবাক হয়ে দেখলাম যে ও এক্স বয়ফ্রেন্ডকে বোধহয় ভুলতে পারিনি, ওই এক্স বয়ফ্রেন্ড ওর সাথে ও যাচ্ছিল, কিন্তু রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এত বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও যেখানে মানে একটা গাছের সাথে গিয়ে লেগেছে ওর গাড়িটা, এমন বাজেভাবে ও ইনজিওর্ড হয়েছে যে ওর মুখ থেকে এরকম পুরো চামড়া খুলে এসছে, বুঝতে পারছো? এরকম পুরো চামড়া বেরিয়ে এসছে, মানে পুরো মুখটা ঝুলছে বাইরে, শুধু কাঠামোটা মানে স্কেলিটনটা আছে, মুখটা পুরো ঝুলছে, মাংস টাংস শুধু সব এরকম ঝুলছে। আর
ওটাও একটা খুব হ্যালোউইন পার্টি ছিল। ওর এক্স বয়ফ্রেন্ডটা কিন্তু ডাক্তার সেজে গেছিল ওখানে, ও সেখানে ডাক্তার সেজে গেছিল। এইটা শুনে কেটা রামায়া, ওরা তো মানে ওদের হাত পা কাঁপতে শুরু করেছে। ধপাস করে বসে পড়েছে, বসে পড়ে ভাবছে যে এই যে ব্লাইন্ড ভদ্রমহিলা, উনি তো বলেছিলেন ইউ হ্যাভ নো ফেস, তার মানে এই কথাটার মানে এটা, ইউ হ্যাভ নো ফেস মানে ওই যে ওর অ্যাক্সিডেন্টটা সামনে ছিল, অ্যাক্সিডেন্টটাতে ওইভাবে মুখটা এমনভাবে নাকি ওই যে উইন্ডশিল্ডটা এসে লেগেছে, প্লাস পাশ দিয়ে ওই গাছে কোনো ডাল এসে লেগেছে, তো পুরো উপড়ে গেছে আর কি মুখটা, সেটা হয়েছে। আর স্টে অ্যাওয়ে ফ্রম ডক্টর বলেছিল, সেই ডাক্তার সেরেছিল সেই ছেলেটা। এই দুটো মিলে আমরা মোটামুটি এটাতে একটা মানে সলিউশনে আসতে পারলাম। তো কি করবে বুঝতে পারছি না, মানে ওরা না এতটাই হার্ট হয়েছে, অবাক হয়েছে, মানে কি ওদের কোনো এতটাই মানে ঘাবড়ে গেছে যে কোনো রিয়াকশন দেবে সেই রিয়াকশনটাও দিতে পারছে না। তারপরে ওদের তো 2-3 দিন পরে ওদের ফিউনারেল হয়, সেই ফিউনারেলেতে যাবে ঠিক করেছে ওরা, গেছে, গিয়ে ওরা চেয়েছিল একটু মুখটা দেখতে, কাফিনটা তো খুলে ওদের লাস্টে একটু দেখায়, তো এখানে নাকি ওরা কাফিন খোলেইনি। কাফিনটা খোলেনি এই জন্য যে করোনার যে ছিল, যে এই সমস্ত রেডি করে, সে বলছে আপনারা দেখতে পারবেন না, আপনারা দেখতে পারবেন না। এবং শুধু তাই না, আমরাও, ওরা ইউজুয়ালি কী করে করোনার বা ওই হোমগুলোতে, ওই ডেড বডি যেখানে থাকে মর্গের হোমগুলোতে, ওরা সাধারণত বডিটা পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেয়, যাতে শেষ যাত্রাটা মানুষে দেখে অন্তত মনে হয় যে না পিসফুলি ঘুমিয়ে এসে যাচ্ছে। তারাও কিছু করে উঠতে পারেনি, বা এই মাংসটাকে ফেরত এনে ওটাকে আবার ঠিক করে সুন্দর করে রাখা, ওটা করতে পারেনি ওরা, তাই জন্য মুখ থেকে ওরা কাপড় খোলেই নি, ওইভাবে ওরা ওকে ইয়ে করেছে, মানে কবর দিয়েছে আর কি। মানে এটা যে কি অদ্ভুত একটা মানে ঘটনা, আমি সিরিয়াসলি কিছু মানে এটা নিয়ে পাইনি। কি করে তোমার মুখ নেই, তুমি ডাক্তার থেকে দূরে থাকো, এটার মানেটা কি? স্বাভাবিকভাবে কেউ বুঝবে না তুমি ডাক্তার থেকে দূরে থাকো, ডাক্তার থেকে কেউ দূরে থাকে। হ্যাঁ, এমবামিং করতে পারেনি, এতটাই ওর অবস্থা খারাপ ছিল মুখের, স্পেশালি বডি তো অতটা হয়নি, মুখটাতে এত বাজেভাবে ওর ইয়ে হয়েছিল যে ও এমবামিং করতে পারেনি, ওরা চেষ্টা করেছে পারেনি। তো এই ছিল এই ঘটনাটা, আমার কাছে খুব অবাক লেগেছিল, খুব অবাক লেগেছিল যে কী করে একটা মানে এরকম একটা অদ্ভুত জিনিস হয়, কী করে কোথা থেকে কি হয় ভগবান জানে। সত্যি আমার কাছে ভীষণ অবাক লেগেছিল এই ঘটনাটা। আচ্ছা, আমি এবার একটুখানি তোমাদের কমেন্টসগুলো দেখে নিই, দেখলাম না তো একটু প্রথম থেকে, সবে আসা শুরু হয়েছে কমেন্টসগুলো। ব্রডকাস্ট দিয়েছিল মায়া, কি নাম অমৃতা আমি জানি না, যা নাম আমি সেটাই বললাম। বটলগুলো কেন তাও আমি জানি না, কিছু বলতে পারছি না। সাংঘাতিক বলে সাংঘাতিক গীতা, অত্যন্ত বাজে। না, এরকম আমি অদ্ভুত ঘটনা সিরিয়াসলি আমি কোনোদিন শুনিনি। আমি সেদিন যেদিন শুনেছিলাম এটা, আমি সত্যি কথা বলতে কি রাত্রে আমি এমনিতেই কম ঘুমাই, তার মধ্যে ওটা শুনে তো আমি সারা রাত সেদিন ঘুমাই। আমি খালি চিন্তা করছিলাম যে একটা মানুষ যখন মারা গেল, সে তার এমনভাবে সে আহত হলো যে পুরো মুখ উপড়ে বেরিয়ে আসছে, মানে কি হয়েছে কি করে, মানে কাঁচ নিশ্চয়ই এমন বাজেভাবে এনে মেরেছে এখানে যে পুরোটা বেরিয়ে এসছে। ফুলকুমারী রোগা হয়েছে, তাও ভালো রে, রোগাটা হওয়া দরকার। হ্যাঁ, নির্মম মৃত্যু তো অবশ্যই সুচরিতা, অত্যন্ত বাজে। জানি এই হলো আমার দ্বিতীয় গল্প, এবং 3 নম্বর গল্প কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও একটু, দাঁড়াও তোমরা। আর একটা ছোট গল্প বলি, একটা ছোট একটা ঘটনা। একটা ফ্যামিলি ছিল, সেইটা এখানকারই গল্প, আমাদের আমাদের দেশেরই গল্প। It is believed that in the West, that bottles of ether can capture ghosts. And maybe you never know.
ওই বটলগুলোতে গোস্টগুলোকে ঢুকিয়ে রেখেছিল কিনা, তারা ওকে ওই ব্লাইন্ড ভদ্রমহিলাকে হেল্প করতো কিনা দেখতে বা কি করতো আমি জানি না, কিন্তু এরকম অদ্ভুত চার্জ অনেকগুলো বোতল ঝুলছে, সব কটা কাঁচের বোতল এবং খালি, এক একটা দড়িতে একটা 10 একটা 3 এরকম, মানে 5-6 টাকা এরকম করে ওর ওর প্রপার্টির মধ্যে যে কটা বড় বড় গাছ ছিল, একটা গাছের থেকে আরেকটা গাছ এরকম করে বেঁধে বেঁধে বটল ঝুলিয়ে রেখেছিল। আর বাড়িতে আসলে আমি পরে ভাবলাম ও কেন আলো জ্বালাবে, ও তো এমনি আলো সকাল অন্ধের কি বা রাত কি বা দিন, ও তো সব অন্ধকারই সব, তাই জন্য ওদের কোথাও আলো টালো জ্বালাবে। আচ্ছা যাক, এবার আরেকটা বলি, আরেকটা বলে শেষ করছি। হ্যাঁ, তো একটা ফ্যামিলি, তারা মানে জয়েন্ট ফ্যামিলি আর কি, keep the house safe. হ্যাঁ, maybe those ghosts keep the house safe for her, কিন্তু বাইরে থেকে যারা আসে, it's quite spooky for them, না? So many bottles hanging that way. This tradition has come from the slaves who come in from আচ্ছা আফ্রিকা থেকে। ওকে, আচ্ছা, এটা জানতাম না, বিষয় বলে ভালো করলি, জানলাম একটা কিছু। আচ্ছা, এবার বলি, একটা ফ্যামিলি যারা মোটামুটি ওরা জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে 3 ভাই ছিল, তাদের তিন ভাইয়ের 3টে ফ্যামিলি এবং তার বয়স্ক বাবা মা সব শুদ্ধ, তাই জন্য ওরা একটা বাড়ি কিনেছিল। সেই বাড়িটা 2 তলা 3 তলা মিলে ওরা একসাথে 2 তলা কিনেছিল, 2 তলা একসাথে কিনেছিল যাতে ওদের ফুল ফ্যামিলিটা অ্যাকোমোডেট করতে পারে ওরা। এটা একটা 3 তলা বাড়ি ছিল, নিচতলাটাতে অন্য কেউ থাকতো, ওপর আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলে, মানে 2 তলা 3 তলা মিলে ওরা ওদের ফ্যামিলিটা থাকতো। ভালোই আছে, বেশ স্পেসও প্রচুর আছে, অল্প বয়সী ছেলেরা আছে, ছেলে মেয়ে যারা ভাই বোন যেগুলো আছে, খুব সুন্দর, মানে পিসফুল কোএক্সিস্টেন্স, সবাই মিলে খুব ভালো, ওদের মধ্যে সম্পর্কও খুব ভালো এবং ওরা সুন্দর আছে একসাথে। এবার রান্না কিন্তু হতো 2 তলায়, 3 তলায়, সবচেয়ে ওপর তলায় রান্না হতো, আর রান্না করতো যে ছেলেটি গল্পটা বলছে, সেই ছেলেটি মা রান্না করতো। তো মা একবার কি সন্ধ্যাবেলা ওরা জলখাবার খাবে, কিছু একটা বানিয়েছে ওর মা, কিছু একটা বানিয়েছে জলখাবারের জন্য, সবার জন্য বানিয়েছে, একটু চিজ কম পড়েছে, চিজ দিয়ে খাবে কিছু একটা জিনিস, চিজ কম পড়েছে। ওপরে যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজের মধ্যে চিজ ছিল না, তো ওই ছেলেটাকে বলেছে, এই যে ছেলেটার কথা বলছি, সে তাকে বলেছে যে টম তুমি একটুখানি নিচে, টম বলছে, মাথাটা গেছে, তাপসকে বলছে, তাপস তুই একটু নিচে যা, 2 তলা থেকে একটু ওই দোতলায় যে ফ্রিজটা আছে ওখানে আমার মনে আছে আমি চিজ রেখেছি, সেই চিজটা তুই আমাকে একটু এনে দে নিচতলায়। তো সন্ধে হয়ে গেছে, তো এমনিতেও সন্ধ্যেবেলাতেই তো জলখাবার খায়। তারপরে গেছে নিচতলায়, নিচতলাটাতে তখন সবাই ওপরে আছে একসাথে বলে নিচতলাটা আপাতত ডিম লাইটগুলো, ঘরে ঘরে ডিম লাইট জ্বালিয়ে ওরা ওপরে গেছে। সন্ধ্যাবেলা তো আমরা কেউ ঘর অন্ধকার রাখি না। কি চিজ জানি না কি বানিয়েছিল, চিজ দরকার ছিল মোট কথা। তা এবার তাপস যখন নিচে এসে নিচে মানে দোতলায় এসছে, দরজা খুলেছে, চাবি দেওয়া ছিল, দরজা খুলে ভেতরে ঢুকেছে। ও খুব একটা লাইট ফাইট জ্বালায়নি, ও সোজা রান্নাঘরে গেছে। রান্নাঘরে যাওয়ার সময় দেখছে যে মেন ওদের যে বসার ঘর ছিল যেটা, সেই বসার ঘরে ওর বাবা বসে আছে। তো বলছে তুমি এখানে কি করছো, সবাই আমরা উপরে, আর দরজা তালা, অবশ্য দরজা তালা আছে বলে কোনো ব্যাপার না, ওর বাবার কাছেও চাবি থাকতো, 3 ভাইয়ের কাছে ওদের চাবি থাকতো, তুমি এখানে বসেছ কেন, অফিস থেকে এসে চলো উপরে চলো, সব মা কি খাবার বানিয়েছে সবাই আমরা খাচ্ছি, আমি চিজ, তুই এখানে কি করছিস, ও বাবা জিজ্ঞেস করেছে। ও বলছে আমি চিজ নিতে এসেছি, মা বলেছে চিজ কম পড়েছে, আমি চিজ নিতে এসেছি। ও ফ্রিজ থেকে চিজটা বার করে দরজাটা টেনে দিয়ে চলেছে, আর লক করেনি, কারণ বাবা তো আসছে, একটু পরেই আসবে। তো আস্তে আস্তে ওপরে গেছে, ওপরে গিয়ে মাকে চিজটা দিয়েছে রান্নাঘরে, বেরিয়ে এসে দেখে মেন টেবিলের মধ্যে সবাই বসে আছে, তো সবাই গোল করে, বিশাল বড় টেবিল ছিল, যেহেতু ওরা সবাই মিলে একসাথে থাকতো বলে বড় টেবিলের মধ্যে সবাই ভাই বোন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা যারা সব ছিল সব গোল করে বসে প্লেট নিয়ে বসে আছে, যে কিছু একটা আসছে খাবার টাবার। দেখে ওর বাবাও বসে আছে। বলছে বাবা তুমি কখন এলে? কখন এলে মানে, আমি তো অনেকক্ষণ আগে এসেছি। তো নিচে বসেছিলে কেন? বলে
নিচে তো আমি বসিনি, আমি তো সোজা ওপরে চলে এসেছি, কারণ আমি জানি যে টাইমটাতে আমি এসেছি এই সময়টাতে তো জল খাবার খাওয়া হয়। আমি তো সোজা অফিস থেকে ওপরে চলে এসেছি। কি বলছো তুমি অফিস? আমি এক্ষুনি চিজ আন্টিকে দেখলাম তুমি নিচে বসে আছো সোফাটার উপরে, আমাকে জিজ্ঞাসা করলে যে আমি কেন নিচে এসেছি। ওর বাবা বলছে তুই নিশ্চয়ই রাত্রে ভালো করে ঘুমাসনি কালকে, ভুল ভাল দেখছিস, একদম বাজে কথা। আমি সবাইকে বাকি দেখে জিজ্ঞাসা কর, তো বাকি দেখেছি, সবাই বলছে কি বলছিস তুই, তো কখন থেকে তো বসে আছিস বাবা এখানে, আমরা তো খাবো বলে বসে আছি না। ও ছেলেটা তাপস না মানে কি করবে বুঝতে পারছে না, কি ও কাউকে বোঝাতে পারছে না, ও সত্যি সত্যি ওর বাবাকে দেখেছে নিচে বসে থাকতে এবং ওর বাবা ওর সাথে কথা বলেছে। তখন মানে যা হোক তখনের মতো সে চুপ করে গেছে, চুপ করে গিয়ে বসে সবার সাথে খেয়েছে, কিন্তু খেতে ও আর পারছে না, কিছুতেই খেতে পারছে না। ও চোরার চোখে সমানে ও বাবার দিকে এরকম করে একটু একটু করে করে দেখছে যে এটা বাবা না ওটা বাবা, ও কোনটা বাবা বুঝতে পারছে না ভয়ের চোটে। এবার যখন সবার খাওয়া টাওয়া শেষ হয়েছে, সবাই যে যার মতো বাড়ি চলে। হ্যালো মৌসুমি, তুই দেরি করে ফেলেছিস, এখন আমি চলে যাব, হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে। তো যখন সবাই মানে খাওয়া দাওয়া সবাই শেষ হয়েছে, যে যার মতো বাড়ি ঘরে চলে গেছে, কেউ নিচে কারা মানে হয় কোনো কাকারা নিচে থাকতো, জ্যাঠা নিচে থাকতো বা ওপরে, মানে যে যেমন ভাবে যেভাবে ওদের সেট আপটা ছিল হয়ে গেছে। গিয়ে এবার ওর মার কাছে গেছে রান্নাঘরে, গিয়ে বলছে যে মা তুমি আমাকে সত্যি করে বলো তো, বাবা কি প্রথম থেকে এখানে ছিল? আচ্ছা তুই তখন থেকে কি প্রশ্ন করে যাচ্ছিস বলতো, কেন এরকম প্রশ্ন করছিস কেন? বলে তুমি বিশ্বাস করো মা, আমি কিন্তু নিচতলে বাবাকে দেখেছি সোফাতে বসে থাকতে, এবং এই ড্রেসেই দেখেছি। বাবা অফিস থেকে ফিরে সোজা টেবিলে বসেছে কি? বলে হ্যাঁ, আমি এই ড্রেসেই বাবাকে নিচে দেখেছি। তোর মা বলছে এটা হয় কখনো? তো কি বললাম, তুমিও আমাকে অবিশ্বাস করবে মা? বলে ওর মার গায়ে হাত দিয়ে বলছে মা তোমাকে আমি ছুঁয়ে বলছি। তখন ওর মা ভাবলো যে ভগবান, এই ছেলে তো আমার মিথ্যা কথা বলবে না, আমাকে ছুঁয়ে বলছে, মিথ্যা কথা তো বলবে না। তো পরের দিন সকালবেলা ওর মা ওর যাদেরকে বলেছে যে এই ব্যাপার আমি বুঝতে পারছি না, ও সত্যি কথা বলছে না কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে ও মিথ্যা কথা বলছে না, ও আমাকে ছুঁয়ে বলেছে, ও মিথ্যা কথা বলছে না। এক কাজ করি, আমরা পুরুত মশাইকে ডেকে এই দোতলা তিনতলা দুতলায় যেখানে আমরা থাকছি আর কি, আমরা একটু ভালো করে পুজো করি। তখন ওই মানে তাপসের কাকিমা বললো হ্যাঁ সেটা তো করাতেই পারি দিদি, সেটা আমরা করব। তার আগে এক কাজ করি, ওদের ওই কাছে একটা ইয়ে ছিল, ওদের যে কুলগুরু ছিল তিনি ছিলেন, উনি আশেপাশে কোথাও একটা থাকতেন, না আগে চলো গুরুদেবের কাছে যাই, ওনার কাছে একটু গিয়ে ঘটনাটা বলি। তখন ওরা তিন যা আর কি, মা কাকিমা জেঠিমা সব মিলে তিনজনে মিলে বাড়ির ছেলেদের কাউকে কিছু বলেনি, কারণ সবাই তো ওরা হাসবে, একই তাপসকে নিয়ে হাসাহাসি করছে। তো গেছে, গিয়ে বলেছে এরকম যে গুরুদেব এই ব্যাপার হয়েছে, আমরা বুঝতে পারছি না কি। গুরুদেব বলে দেখো তোমরা যখন বাড়িটা কিনেছিলে তখন তো তোমরা গৃহপ্রবেশ করেছিলে, তখন তো আমি গেছিলাম, আমি বুঝেছি যে এখানে খারাপ কিছু নেই, কিন্তু কিছু একটা আছে। আমি গুনে দেখেছিলাম যে আছে বা যা আছে সে কোনো ক্ষতিকারক নয়, সে ক্ষতি করবে না কারণ, কিন্তু সে আছে এবং থাকবে, ওকে সরানো যাবে না ওখান থেকে। কি বলছেন আপনি গুরুদেব, আমরা এরকম জেনে এতদিন জানতাম না, আর এখন জানার পরে আমরা কি করে এরকম থাকি, ওকে মানে যে আছে তাকে নিয়ে আমরা থাকি কি করে? তোরা একটু চিন্তা করিস না, কিচ্ছু হবে না, যে আছে তাকে নিশ্চিন্তে থাকতে দে। তোরাও মনে কর না, তোরা এতদিন যেমন জানতিস না কিছু হয়েছে তোদের ফ্যামিলিতে, না কিছু হয়নি, তাহলে ও মাঝে একটু দেখা দিয়েছে তো কি হয়েছে তাতে? তোদের তো কোনো ক্ষতি করেনি। আর তোরা ওকে তাড়াবার জন্য যে বলেছে ওরা যে এরকম আমরা পুরুত মশাই ডেকে, আমরা কিচ্ছু করতে হবে না। কোনো খারাপ কিছু হলে আমিই বলে দিতাম তোদেরকে সেদিন, কিন্তু আমি টের পেয়েছি যেহেতু সে কোনো ক্ষতিকারক কেউ নয়, সে তার নিজের মতো আছে, কেউ একজন আছে এখানে তোদের সাথেই থাকে, সে কিছু করবে না তোদেরকে ইনফ্যাক্ট উল্টে তোদেরকে প্রোটেক্ট করে রাখবে, এবং প্রোটেক্ট করেই রেখেছে। হয়তো এমন কিছু হয়তো হতে পারতো তোদের বাড়িতে যেটা ওর জন্য হয়নি। সুতরাং কোনো পুরুত মশাই ডাকিস না, কিচ্ছু করিস না, তোরা যেমন আছিস তেমন থাক, চুপচাপ থাক, কিচ্ছু হবে না। এই শুনে ওরা তখন আর পুরুত মশাই ডাকে, পুরুত মশাইটা না ডেকে তখন তারপর থেকে ওরা এখনো ওরা ওখানেই আছে। এটা মোটামুটি আমি বলছি
বছর 6 আগেকার কথা, 6 বছর হয়ে গেছে এবার। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও একটু। না 2 মিনিট হয়ে আমার হয়ে গেছে। আমি বলে দেবো তোমার। বছর 6 হয়ে গেছে এবং এখনো তারা ওখানেই আছে এবং থেকেও যাবে। ওরা বললো যে না, তারপরে তো আমরা নোটিস করে দেখেছি আর কোথাও কোনো অসুবিধা হয়নি, তবে শুধু তাপস দেখেছে তা না, পরে একসময় আরেক দিন বা সামনে কোনো বছর টছর, পরের বছর টছর কিছু একটা হবে, ওর বড় জ্যাঠামশাই উনি দেখেছিলেন। উনি একটা অবয়ব দেখেছিলেন। এরা যেমন ওর বাবাকে পরিষ্কার দেখেছিল বসে থাকতে, উনি একটা অবয়ব দেখেছিলেন। কিন্তু ওই যথারীতি কাউকে কিচ্ছু করেনি বলে উনি কিছু করেনি, বলেনি কিছু ওরা। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করি। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। খুব ভালো লাগলো অনেকদিন পরে তোমাদের সাথে গল্প করে। টাটা। সবার কমেন্টসের উত্তর আমি পরে দেবো, হ্যাঁ, কারণ অনেক পরের থেকে কমেন্টস আসা শুরু হয়েছে। মানে কি শুরু করেছে আমি জানি না, তাও ভাগ্যিস মাঝখানে এটা আটকে যায়নি। এটাই, সবাই ভালো থেকো তোমরা। ঠিক আছে, টাটা। বন্ধ করে। গুড নাইট, গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.